হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার বাসর ঘরে বধূবেশে দাঁড়িয়ে আছি, সামনে আমার আর বর্ষণে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। সামনে দাঁড়িয়ে থাকা আমার সদ্য বিবাহ করা স্বামী রোদ, মুখ লাল হয়ে গেছে রেগে এটা দেখে, আবার হাত পা সামনে কাঁপছে। বাসর ঘরে কেমন উপহার পেলাম আমি! রোদ আর সহ্য না করতে পেরে সামনে থাকা টিভি আমার দিকে ফ্লোরে ছুঁড়ে মারল। হাতের কাছে থাকা ছবির ফ্রেমটা তার উপর। আমি কানে হাত দিয়ে পিছিয়ে এলাম। তখনই আমার গালে তীব্রভাবে আঘাত পড়ল। আমি ছিটকে পড়লাম। যেখানে কোনো ছেলের সাথে মেলামেশা বন্ধ ছিল, সেখানে অন্য একটা ছেলের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্তের সাহস কী করে হলো? চিৎকার করে সাথে আমার গলা চেপে ধরল। তার চিৎকারে আমার হৃদয় কেঁপে উঠল। আমাকে দেখে রোদ আমার হাত ধরে তুলে তার সামনে দাঁড় করালো। কী হলো বল, উত্তর দিচ্ছিস না কেন? বল, তোর মুখ বন্ধ কেন? কিসের জন্য এখন তোর মুখ বন্ধ? চিৎকার করে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, মুখে কোনো কথা নেই। দম বন্ধ হয়েছে আমার। এই মনে হয় গেলাম আমি। তার প্রতিটা কথায় আমার তার প্রতিটা কথায় আমি বারবার কেঁপে উঠছি। কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? তুই তো কাঁদার জন্য এমন করিসনি। তবে তুই কাঁদছিস কেন? তোর তো সুখের সময় গেছে না ওর সাথে? আমাকে ছেড়ে দিল। আবারও চিৎকার করে কথাটা বলে পাশে থাকা কাচের ফুলদানিটা ভেঙে দিল। আবারও বিকট শব্দে আমি আমার কান চেপে ধরলাম। এবার রোদের হাত অনেকটা কেটে গেল। ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমার অনুপস্থিতিতে তার পাখনা গজিয়েছিল না রে? তাই এসব করলি? সমস্যা নেই, তোর পাখনা কাটার ব্যবস্থা আমি করছি। তুই চিন্তা করিস না, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির জায়গা আমি হতে দেব না। কথাটা বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ও উল্টো দিকে ফিরে বাইরে চলে গেল। ওকে থামানোর মতো অবস্থা আমার নেই। আমি ভাঙা কাচের টুকরোর মধ্যে বসে কাঁদতে লাগলাম। এগুলো কি হলো আমার সাথে? কিছু বুঝতে পারছি না। এই ভিডিওটা কে দিল? রোদ নিশ্চিত সব শেষ করে দেবে। ও সব তছনছ করে দেবে। ওর ভয়ানক রূপের কথা ভাবলে অন্তরাত্মা কেঁপে উঠছে। আমি ছোঁয়া, পুরো নাম সোয়াক্ত সিন্তি, অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার মা বাবা নেই, এতিম আমি। একটা আন্টির বাসায় বড় হয়েছি। সময়ের সাথে সাথে আমার দায়িত্ব ভদ্রমহিলা আমাকে বুঝিয়ে দিয়ে সেও না ফেরার দেশে চলে গেলেন। তার বাড়িতেই থাকতাম আমি। আমার সামনে যে ছিল আমার স্বামী রোদ চৌধুরী, পেশা ইঞ্জিনিয়ার। উনি আমার জীবনে এসেছে আরও 5 বছর আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন থেকে আমার জীবনে আমার বাবা আর সে বাদে কোনো ছেলের অস্তিত্ব আসে নেই বললেই চলে। গত 1 বছরে সে একটা কাজে বাইরে ছিলেন। তার দেশে আসার একদিন পরেই হুট করে আমাকে একদিনের মধ্যে বিয়ে করে তার ঘরে তুলে এ বিষয়ে আমার কোনো মত জানার প্রয়োজন কেউ মনে করেনি। ধরে বিয়ের পিঁড়িত বসিয়ে দিল। আমার আর বর্ষণের সম্পর্কটা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি 1 বছরের জন্য বাইরে চলে গেলে কি করে কি হয়ে গেল, সত্যি করে আমি একবারও ভাবিনি যে উনি জানলে কি হবে। একে তো ছিল পাগলের মতো, এখন আরও হলো। উফ, আর কিছু ভাবতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। নির্জন রাস্তায় বিয়ের সাজের শেরওয়ানিটা পরে বহু দূর ড্রাইভ করছে ফুল স্পিডে রোদ। একটা সময় গাড়িটা থামিয়ে বাইরে নেমে আসে। মিষ্টি শীতল বাতাস বইছে। একদম নির্জন একটা পরিবেশ। ঝিঝি করে ডাকছে ঝিঝি পোকাগুলো। রোদ বিকট এক চিৎকার দিয়ে ভিতরের আগুন কোনো মতে বের হতে চাচ্ছে না। কেন করলে ছোঁয়া এমন? কেন করলে ছোঁয়া? কি ক্ষতি করেছিলাম আমি? ভালোবেসেছিলাম ছোঁয়া? বলেছিলাম কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে জায়গা হবে না। তুমি তাও আমাদের মধ্যে অন্য কাউকে নিয়ে এলে। কেন করলে ছোঁয়া? ভীষণ ভালোবাসি তো তোমায়। তুমি কেন বোঝো না? রোদ মাটিতে হাঁটু মুড়ে কান্না করছে আর কথাগুলো বলছে। সত্যি সব কিছু ধোঁয়াশা লাগছে আর তার কাছে কেমন সব কিছু অন্ধকার। ভালোবাসা থেকে এমন প্রতারণা সে নিতে পারছে না। সকালে
ভাঙ্গা কাঁচ আর এলোমেলো ঘরের মধ্যে নিজেকে এলোমেলোভাবে আবিষ্কার করে সোয়া। গলাটা ভীষণ ব্যথা হয়ে আছে। ধীরে ধীরে খাট ধরে ওঠার চেষ্টা করে। খুব কষ্টে আয়নার সামনে এসে দাঁড়ায়, দেখতে পায় গালে তার 5টা আঙুলের দাগ স্পষ্ট। এগুলো দেখে সোয়ার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার কোনো অবস্থা নেই। সোয়ার কথা শুনবার মতো কেউ নেই পৃথিবীতে। সোয়ার যে আপন বলতে কেউ নেই। আচ্ছা, যদি কাল রোদের জায়গায় বর্ষণ থাকতো, তবে কি বর্ষণ এটা করতো? না, বর্ষণ আমাকে খুব বেশি ভালোবাসে, ও কখনো এমন করতো না। সোয়া আবার কথাগুলো ভেবে কান্না শুরু করে। হঠাৎ তার রুম ঠক ঠক শব্দ শোনা যায়। সোয়া নিজেকে সামলে দরজা খোলে। সামনে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে। ম্যাম, স্যার এই শাড়ি পরে রেডি হতে বলেছে। সোয়া মহিলাটার হাতে একটা শাড়ি দেখতে পায়, একটা নীল রঙা শাড়ি। সোয়া সেটা সার্ভেন্টের হাত থেকে নিতে সার্ভেন্ট চলে যায়। সোয়া বেশ ভালোই জানে এখন সোয়া জিদ করে শাড়িটা না পরলে হয়তো আরও খারাপ কিছু হবে। তাই চুপচাপ শাড়িটা পরে গোসল করে নেয়। ঘরের ভিতরের অবস্থা দেখলে সোয়ার হৃদয় বারবার কেঁপে উঠছে। কাল রাতের ভয়ানক ঘটনার কথা সোয়ার মনে পড়ছে বারবার। সোয়া শাড়িটা পরে আয়নার সামনে রাখা কিছু গয়না পরে নেয়। আর তখন সেই সময় হাজির হয় রোদ। রোদকে দেখে অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। ও ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। আমি তাকে দেখে ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর ও তাকানো বাদ দিয়ে এগোতে শুরু করলো। এবার ওর এগোনো দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার হাত পা কাঁপতে আছে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ও আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দিলেন। কি করতে চাচ্ছে ও, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কাল রাতে ছিল কই? যাক, কাল রাতে কোথায় ছিল সেটা তো জানা যাবে না, কিন্তু এখনও কি করবে? আমার ভাবনায় অবসান ঘটিয়ে সে আমায় কোলে তুলে নিল। এবার মনে হয় জান যায় যায় অবস্থা। কোথায় নিচ্ছে আমাকে আর কেন? কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বুঝতে পারছি সে আমাকে কোলে করেই হাঁটতে আছে। আমি চুপচাপ তার শার্ট খামচে ধরে রেখেছি। কেন জানি না ভয় করছে অনেক। অনেকটা সময় পর মনে হলো সে থেমেছে, আমাকে নামিয়েও দিলেন। তারপর আমার পিছনে এসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, রেডি তো সারপ্রাইজের জন্য? ওনার এমন কথা শুনে সত্যি মনে হচ্ছে এবার বোধহয় আমি আর থাকছি না। আমাকে এভাবে ভয় পেতে দেখে সে আমার চোখ থেকে কালো পট্টিটা খুলে দিল। সামনে তাকিয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। চলবে তবুও তুমি। লেখিকা লামিয়া রহমান মেঘলা। পর্ব 1। তবুও তুমি। পর্ব 2। লামিয়া রহমান মেঘলা। আমার সামনে হাত, মুখ এবং পা বাঁধা অবস্থায় পড়ে আছে বর্ষণ। ওকে এভাবে দেখে আমার হৃদস্পন্দন থেমে যাচ্ছে। আমি রোদের হাত থেকে ছোটার চেষ্টা করি, কিন্তু রোদ আমার পিছনের ঘাড় ধরে বসে। জান, এমন লাফালাফি করছো কেন? বর্ষণের কাছে যেতে ইচ্ছে করছে বুঝি? খুব ভালোবাসো না বর্ষণকে? কেন ছোঁয়া? আমাকে একটু ভালোবাসা যায়নি? কেন বাসা যায়নি আমাকে একটু ভালো? ওকে এতটা ভালোবাসার অধিকার তোমায় কে দিয়েছে ছোঁয়া? উনি আমার ঘাড়টাকে পিছন থেকে খুব বিশ্রীভাবে চেপে ধরেছে। ব্যথা করছে অনেক। বুকে কিছুটা সাহস নিয়ে বললাম, ওকে ছেড়ে দিন প্লিজ। আমি ওর জীবন আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমার কথা শুনে উনি আমাকে পিছন থেকে আরও জোরে আমার ঘাড়টা চেপে ধরল। এত ভালোবাসা কবে থেকে জন্ম নিল ছোঁয়া? ওনার কণ্ঠ কাঁপছিল। বুঝতে পারছি তিনি হয়তো কাঁদছেন, কিন্তু আমার সে সব দিকে খেয়াল দিলে চলবে না। উনি হয়তো বর্ষণকে মেরেই ফেলবে। বর্ষণ মরলে আমার বেঁচে থাকার কোনো কারণই থাকবে না। রোদ প্লিজ, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। রোদ, শুধু ওনাকে ছেড়ে দিন। আমি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। ভয়ে বুকের মধ্যে উতলা পাতলা শুরু হয়েছে। উনি আমাকে জোরে ধাক্কা দিলেন, ফলে আমি গিয়ে সোজা সামনে মাঠে গিয়ে পড়লাম। উনি সোজা হাঁটতে লাগলেন বর্ষণের দিকে। আমি উঠতে যাব, কিন্তু এই ভারী শাড়ির জন্য বেঁধে গেলাম। কাল থেকে এই একই শাড়ি পরে আছি আমি। তাও কষ্ট করে উঠতে উঠতে দেখি রোদ বর্ষণের কাছে চলে গেছে। আমার হার্টবিট দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ, উনি কি করবে? হুট করে উনি আমাকে অবাক করে দিয়ে বর্ষণের হাত পা মুখ খুলে দিল। বর্ষণ অজ্ঞান অবস্থায় আছে।
তাই ওর কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। রাফিদ, জি স্যার। ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসো। জি স্যার। ওনার লোকগুলো এসে বর্ষণকে নিয়ে গেল। আমি সেখানে ঠায় হয়ে দাঁড়িয়ে রয়েছি। সত্যি উনি বর্ষণকে ছেড়ে দিল। আল্লাহ, ভাবতে অবাক লাগছে। বর্ষণকে ছেড়ে দিয়ে উনি আমার দিকে এগোতে লাগলো। এবার আমার আরও ভয় হচ্ছে, কি জানি কি করবে। উনি এসে আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগলো। আমি ওনার সাথে ভিতরে গেলাম। ঘরে এনে সোজা আমাকে বিছানার উপর ছুঁড়ে মারল। তোমার বর্ষণকে ছেড়ে দিচ্ছি, এখন আর কোনো চিন্তা নেই। আশা করি চিন্তা থাকলেও কিছু করার নেই। তবে ভুলে যেও না, ওকে মাত্র আমি ছেড়ে দিয়েছি। ওকে আবার তুলে আনতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। সো আমার কথার অবাধ্য হবার চেষ্টা করবে না, সোয়া। তাহলে সেটা বর্ষণের জন্য ভালো হবে না। কথাগুলো বলে আলমারি থেকে একটা শাড়ি বের করে আমার দিকে ছুঁড়ে দিল। শাড়ি পরে গোসল করে নাও। আমি তোমায় 10 মিনিটের মধ্যে নিচে সবার সাথে দেখতে চাই। কথাটা বলে তিনি হন হন করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। হাতে শাড়িটা নিয়ে কিছু সময় বসে রইলাম। তারপর মনে পড়লো সে আমাকে 10 মিনিটের কথা বলেছে। তাই ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিলাম। আমার মতো রোদেরও কেউ নেই। ওর বাবা মা বলতে শুধু ওর দাদা আছেন। আমি এ বাড়িতে আগেও এসেছি, তখন দাদা আমাকে খুব আদর দিতেন। ওনার দাদা মানুষটা খুবই ভালো। ছোট থেকে রোদকে মা বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি। এত বড় হয়ে এত কিছু অর্জন, এর পিছনে রোদের দাদার সব থেকে বড় অবদান। নাতির কোনো চাওয়া কখনো অপূর্ণ রাখেনি আজিজ চৌধুরী। তারই ফলস্বরূপ আমার সাথে হওয়া অবিচারকেও তিনি কোনো নাম দেয়নি। আমাকে সব সময় বলে, রোদ তোকে খুব ভালোবাসে মা। ও সত্যি তোকে ভীষণ ভালোবাসে। ওর কাজে কষ্ট পাস না। ও এতটাই ভালোবাসে তোকে যে বারবার হারানোর ভয় পায়। তাই না বুঝে কষ্ট দিয়ে ফেলে। সব কিছু ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম। চুল থেকে চিরুনিটা সরিয়ে নিজেকে আয়নায় দেখে নিলাম একবার। তারপর নিচে চলে এলাম। নিচে রোদ আর দাদা ভাই বসে আছেন ডাইনিং টেবিলে। আমাকে দেখে রোদ হাসি মুখে আমার দিকে এগিয়ে এলেন। সুইটহার্ট, এত লেট কেন করলে? এসো বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার হাত ধরে বলল, কিন্তু উনি এত ভালো ব্যবহার করছেন কেন? বুঝলাম না। দাদা যান যেন আমাদের ভিতরের কোনো কথার সাথে সংযুক্ত না হয়। উনি সংযুক্ত হলে তোমার বর্ষণ সহ তোমার পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেব। আমার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলে হেসে দিলেন। কী হলো জান, এসো। আমি মলিন হেসে তার সাথে তার পাশের চেয়ারে বসলো। সোয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা, তুমি কেমন আছো? তোদের এভাবে খুশি দেখে আমি ভীষণ খুশি। শেষ বয়সে আমি না থাকাকালীন আমার নাতিটার খেয়াল রাখতে যে একটা বউ এলো, এটাই অনেক। উফ দাদা যান, তুমি আবার শুরু করলে। এসব বলে কিন্তু আমি তোমার সাথে কথাই বলবো না। অভিমানী শুরু কথাটা বললেন রোদ। আমি তার দিকে চেয়ে আছি। সোয়া, খাবার খাও। দাদার কথায় ধ্যান আসলো। সবাই মিলে খাবার শেষ করলাম। আমি কিছু খেতে পারছিলাম না। মনে হচ্ছিল গলায় বেঁধে যাচ্ছে। বারবার বর্ষণের কথা মনে পড়ে বুকের মধ্যে কেমন কেঁপে উঠছিল। ওকে কি সত্যি রেহাই দিয়েছে নাকি আমাকে শুধু শুধুই বলল? কিছুই বুঝতে পারছি না, কি সত্যি কি মিথ্যা। খাবার শেষ করে রুমে চলে এলাম। বিছানায় বসে বসে ভাবছি, সত্যি কি বর্ষণকে রেহাই দিয়েছে উনি? হঠাৎ কারোর পায়ের শব্দ ধ্যান পেল। সামনে তাকিয়ে দেখি রোদ দাঁড়িয়ে। আমি মাথা নিচু করে নিলাম। উনি আমার সামনে বসলেন। আমার মুখটা উঁচু করে ধরলেন। মায়াবী এই মেয়েটা শুধু আমার ছিল, তাই না? আমার সব স্বপ্ন, আমার সব গোছালো স্বভাব, সব তার জন্য ছিল। সব গোছালো স্বভাবকে অগোছালো করে সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে মায়াবতী আমার হৃদয়টাকে দু টুকরো বিভক্ত করে দিলে। কি করে পারলে তুমি এমনটা করলে সোয়া? খুবই ধীর কণ্ঠে সে কথাগুলো বলল। তার বলা প্রতিটি কথা আমার ভিতরে উতলা দিয়ে দিচ্ছে। আমাকে কিছু না বলতে দেখে হঠাৎ আমার গলা চেপে ধরল খুব শক্ত করে। হুট করে এমন হওয়াতে কিছুটা ভ্যাবাচেকে খেয়ে গেলাম। কখন খেললি আমাকে নিয়ে সোয়া? কেন আমার জায়গায় অন্য কাউকে দিলি? তুই এই সাহস পেলি কোথায় সোয়া? আমাকে খুব শক্ত করে ধরেছে রোদ। আমার দম বন্ধ হবার উপক্রম, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সে তার মতো করে আমাকে আরো শক্ত করে চেপে ধরেছে। চলবে। তবুও তুমি। পর্বদিন। লেখিকা লামিয়া রহমান মেঘলা।
রোদ সোয়ার গলাটা খুব শক্ত করে চেপে ধরেছিল, যার ফলে সোয়ার দম বন্ধ হয়ে আসছিল। যেটা বুঝতে পেরে রোদ সোয়াকে ছেড়ে দেয়। ও আমার গলা ছাড়াতে আমি কাশি শুরু করি। অনেকটা সময় পর যেন আমি দম ফিরে পেলাম। ভীষণ কষ্ট হচ্ছে আমার তাও। একটু পানি প্রয়োজন আমার, কিন্তু আমি দিশেহারা হয়ে গেছি। আশেপাশের কিছুই আমার উপর প্রভাব ফেলতে পারছে না। কেমন কেমন হয়ে যাচ্ছে সব। তখনই আমার সামনে কেউ পানির গ্লাস ধরে আমি সেটা এক চুমুকে শেষ করি। কিছুটা স্থির হয়ে সামনে দেখি রোদ দাঁড়িয়ে আমাকে তাকাতে দেখে 1 সেকেন্ডও লেট না করে ঘরে থেকে বেরিয়ে যায়। আমি বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকি। মনে পড়ে পুরানো দিনের কথা। সেদিন মুষলধারে বৃষ্টি ছিল, কলেজে পড়ি, যখন রোদ আমার থেকে বিদায় নিতে এলো শেষবারের মতো। অতীত। সোয়া, রনি সোয়া, রানী কই তুমি? এই তো। আপনি এত জোরে কেন চিৎকার করছেন? তোমাকে না দেখতে পেলে আমার ভয় হয় তো কী করব? আমি এখনই ছিলাম, বৃষ্টি হচ্ছে, জানালা দিচ্ছিলাম। আমার আর 1 ঘন্টা পর ফ্লাইট। এখন যেতে হবে এয়ারপোর্টে। চলো, তুমিও যাবে। আমি ওই বৃষ্টিতে? সোয়া, গত 1 বছরের জন্য তোমার দেখা পাবো না। এই সময়টুকু অন্তত আমাকে তোমার সাথে কাটাতে দাও। আমি জানি কোনো কথা বলে লাভ নেই, তাই গিয়ে একটা জামা পরিয়ে বেরিয়ে এলাম চুলগুলো ঠিক করে। চলুন। হুম। ওনার সাথে গাড়িতে বসে আছি, উনি আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। মনে হচ্ছে 1 বছর না 10 বছরের জন্য কোথাও চলে যাচ্ছে। কিছু সময় রাস্তায় থাকার পর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ছাতা তুলে এয়ারপোর্টের বাইরে দাঁড়ালাম। সে আমার কপালে চুমু এঁকে দিল। তোমায় খুব মিস করবো সোয়া। শুধুমাত্র দাদাজানের ইচ্ছে ছিল, তাই বাইরে যাচ্ছি। খুব জলদি ফিরে আসবো। খেয়াল রেখো নিজের। আমার সোয়া, এখন তোমার দায়িত্ব ওর যত্ন তুমি নিবা। কলেজে গিয়ে কোনো ফাজলামো না, সোজা ক্লাস করবা, বাসায় আসবা। ভালো মেয়ে থাকবে, সব থেকে বড় কথা নিজের যত্ন নিবে। খুব মিস করবো সোয়া, তোমায় ছাড়া একটা দিনও আমার ভালো কাটবে না। কথাগুলো বলার সময় তার চোখে পানি এসেছিল। আমি নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। কিছু সময় পর সে আমার হাতটা ছেড়ে ভিতরে চলে গেল। যতটা দূর পর্যন্ত আমাকে দেখতে পাওয়া যায়, ততটা দূর পর্যন্ত আমাকে দেখেছে সে। সে একদম ভেতরে চলে গেলে আমি চলে আসার জন্য পা বাড়ালাম। হঠাৎ দমকা হাওয়া এলো, আমার ছাতাটাকে গুড়িয়ে নিয়ে গেল। পুরো বৃষ্টির মাঝে পড়লাম আমি। হায় আল্লাহ, এবার কি হবে? আমি দৌড়ে গাড়ির কাছে আসতে গেলে উল্টো দিক থেকে একটা গাড়ি আমার সামনে চলে এলো। প্রচণ্ড ভয়ে হাত দিয়ে চোখ আটকে নিলাম। তখনই মনে হলো কেউ ঝড়ের গতিতে এসে আমাকে টান মারলো। আমি তার সাথে লেপ্টে গেলাম বৃষ্টির মধ্যে। মুখ তুলে তাকিয়ে দেখি একজন 22-23 বছর বয়সের ছেলে, লম্বা ফর্সা মতো করে। ছেলেটার মুখে বোধহয় মায়া আঁকা ছিল, না হলে আমার দৃষ্টি তার দিক থেকে সরছিল না কেন খোদাই জানে। হঠাৎ ছেলেটা শুকনো কাশি দিলে, এই যে ম্যাম, এখানে এভাবে রাস্তা দিয়ে চললে তো যে কোনো গাড়ি নিমিষে আপনাকে বেটে দেবে। আমি তার থেকে সরে এলাম, আর কোনো কথা বললাম না। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলল, কী হলো ম্যাম? আপনার জীবন বাঁচালাম আর আপনি দেখি আমাকে উল্টো ভাব দেখাচ্ছেন। কি বলেন? ভাব কেন দেখাবো? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি এখন আসি। আরে আরে, অপেক্ষা করুন, বৃষ্টিতে ভিজে আপনার অবস্থা খারাপ। এই অবস্থায় আপনি লোকের মধ্যে যাবেন না। এই কোটটা পরে নিন। আমি পাশে থাকার একটা গ্লাসে দেখতে পেলাম সত্যিও আমার অবস্থা ভীষণ খারাপ, তাই তার দেওয়া কোটটা পরে নিলাম। ধন্যবাদ আবারও। বাই দ্য ওয়ে, এই বর্ষার দিনে আপনার বর্ষণের সাথে দেখা হলো। আমি বর্ষণ, আপনি? আমি সোয়া। সোয়া, বাহ, খুব মিষ্টি নাম আপনার। ধন্যবাদ। আপনি তো দেখি ধন্যবাদের দোকান খুলে রেখেছেন। যা বলছি তাতেই ধন্যবাদ। তা ধন্যবাদ বুঝি ফ্রিতে বিক্রি হয়? ছেলেটার প্রতিটি কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। বেশ রাশি রসিক মানুষে। ও ম্যাম, কই ঘুম হয়ে গেলেন? জি, আমার মনে হয় এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। জি না, তার দরকার নেই, আমার গাড়ি আছে। আচ্ছা তো মিস সোয়া, এয়ারপোর্টে আপনার কী কাজ? তাও এই মুষলধারে বৃষ্টির মাঝে? ওনার এই প্রশ্নটা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, কিছু না, সামান্য কাজ আর কি। আমি এখন আসি, আল্লাহ হাফেজ। কথাটা বলে আমি গাড়িতে উঠলাম। মামা চলো। জি ম্যাম। গাড়ির কাছের ওপাশে ছেলেটাকে বেশ সুন্দর করে দেখা যাচ্ছে। পকেটে হাত দিয়ে আমার গাড়ির দিকেই তাকিয়েছে। আমি আর বেশি সময় তাকে না দেখে সোজা হয়ে বসলাম। বর্তমানে
সোয়া সব কিছু ভাবতে ভাবতে ঘুমের দেশে চলে গেছে। এদিকে রোদ তার সমস্ত রাগ একটা বালিশের উপর খাটাচ্ছে, বালিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তাও যেন রাগ কমছে না। কি করে পারলে সোয়া আমার জায়গাটা অন্য কাউকে দিতে? কি করে পারলে? এটা তুমি কেন করলে সোয়া? আমার কথাটা কি একটা বারের জন্য মনে হয়নি? রোদ খুবই ক্লান্ত আছে। জীবনের সাথে এক প্রকার যুদ্ধ করছে সে। দাদাদানের পরে যাকে জীবন দিয়ে ভালোবাসলো সেই ধোঁকা দিল। এই ক্লান্তি কোনো পানিতে মিটবে না, এই ক্লান্তি কোনো কিছুতে মিটবে না, একটা চিরস্থায়ী ক্লান্তি। দু চোখ বুঝে শুধু সোয়াকে ফিল করে রোদ। ওর জীবনে মূল্যবান মানুষগুলো কেন এমন করে ধোঁকা দেয় তা রোদের জানা নেই, কিন্তু হৃদয়ের যে কষ্ট তা তো ভুলবার মতো নয়। বিকাল গড়িয়ে রাত হলো। দুই রুমে দুজন আলাদা হয়ে আগের মতোই শুয়ে আছে, কিন্তু তফাৎ একটা। সোয়া কাঁধে বর্ষণের জন্য আর রোদ কাঁধে সোয়ার জন্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোদ উঠে সোয়ার রুমে আসে সোয়াকে ঘুমিয়ে থাকতে দেখে। কি বৃষ্টি, একটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে সে। এত মায়াবী মুখটা দেখে কেউ কি আন্দাজ করতে পারবে এ মেয়েটা এতটা কষ্ট দিয়েছে রোদকে? রোদ সোয়ার পাশে গিয়ে বসে, চুপচাপ তার সোয়াকে দেখতে থাকে মন ভরে। কিছু সময় পর সোয়া নড়াচড়া করে ওঠে, সেটা দেখে রোদ সোয়ার দিকে সরে আসে। চোখ খুলতে সামনে রোদকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সকালের কথা মনে পড়ে গেলে এখনো প্রচণ্ড ব্যথা। এখনো সোয়া, খেতে এসো। জি। কথা না শুনলে না জানি কি করে অন্য সব কথা শুনে চলতে হবে, তাই মনে হচ্ছে কিছুই করার নেই। বর্ষণকে বাঁচাতে হলে আমাকে ওনার সব কথা শুনতে হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।